তৌহিদ হৃদয় নিজের অধিনায়কের যাত্রাটা খুব একটা ভালো করতে পারে নাই। আজকে তৌহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সিতে 10-এ তাকে কত দিবেন সেটা আপনি কমেন্ট বক্সে লেখেন, ততক্ষণে আমি তাদেরকে নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ দল আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচ হেরে গেছে। অস্ট্রেলিয়া তারা 4 উইকেটে তাদের নিজেদের টি-20 প্রথম ম্যাচটা জয়লাভ করে নিয়েছে। বাংলাদেশের দেওয়া 131 রানের লক্ষ্যমাত্রা তারা করতে গিয়ে ঘাম ছুটে গেছে টিম অস্ট্রেলিয়ার। দ্যাট মিনস এইখানে বলার সুযোগ নাই যে 10 থেকে 15 রান শর্ট হয়েছে। উইকেটটাই এমন, আসলে স্লো একটা পিচ ছিল, বাংলাদেশ দল স্ট্রাগল করেছে এবং সেই স্ট্রাগলটা কিন্তু আমরা দেখেছি অস্ট্রেলিয়া টিমকেও করতে। আপনি কি মনে করেছেন বাংলাদেশ দল এই ম্যাচ হেরেছে? কখনোই না। বাংলাদেশ এই ম্যাচটা টপ দিয়েছে টিম অস্ট্রেলিয়াকে। বিশ্বাস হচ্ছে না? পরের 2 টি-20তে আপনি ফলাফলটা অবশ্যই পাবেন। সাকলাইনকে আসলে একটা সুযোগ দেওয়া হয়েছে, না হলে বাংলাদেশের পেস অ্যাটাকে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা কিন্তু আছে। এই পেস অ্যাটাকটা যে কোনো বিশ্বের যে কোনো দলের এগেইনস্টে একেবারে ভয়ঙ্কর, একেবারে দুমড়ে মুচড়ে দেওয়ার মতো একটা পেস অ্যাটাক কিন্তু বাংলাদেশের এই তিনজন। তাদেরকে কিন্তু আজকে নাহিদ রানা এবং তাসকিনে কিন্তু আসলে রেস্ট রাখা হয়েছে। অন্যদেরকে দিয়ে একটু ঝালাই দেখুক বাংলাদেশ টিম আসলে কেমন করে। এই ম্যানেজমেন্টের একটা সাহস বলতে পারেন, এবং তারা সেই সাহসিকতাটা দেখিয়েছে। বাট বাংলাদেশের পোলাপাইন সেটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারে নাই। আমার কাছে মনে হয় আসলে বাংলাদেশে মিডল অর্ডার বলতে কিচ্ছু নাই। মিডল অর্ডারটা বাংলাদেশে ঠিক এই যে এতটুকু, মানে কোনো মিডল অর্ডার নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনার ঘরে যদি আপনি বালিশ চেঞ্জ করেন, আপনার রাতের ঘুম হবে না। পাশের এই ঘর থেকে পাশের রুমে গেলে আপনার ঘুম হবে না, কারণ আপনি স্থান চেঞ্জ করেছেন। সেই জায়গায় সাইফ হাসান, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, এই 4 জন ওপেনিং ব্যাটসম্যান। এই 4 জনকে আপনি দুজনকে ওপেনিং করাচ্ছেন, দুজনকে টপ অর্ডার হিসেবে খেলায় দিচ্ছেন, এবং তারা প্রত্যেকেই নিয়মিত হচ্ছে ওপেনিং ব্যাটিং করছে। তাদের পজিশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। পজিশন চেঞ্জ অটো তাদের পারফরমেন্সটা চেঞ্জ হবে, স্বাভাবিক ব্যাপার, যেটা আসলে আজকে দেখা গেছে। পারভেজ ইমন সবসময় ওপেনিং করে আমরা দেখি, বাট সেই পারভেজকে আজকে 5-এ নামানো হয়েছে। সেখানে তাকে দিয়ে আপনি বড় স্কোর আশা করতে পারবেন না। সো এই জায়গায় আমার কাছে মনে হয় বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটা আসলে খুব ইমিডিয়েটলি এই সমাধানটা করতে হবে, নাহলে টি-20 ফরম্যাটে বাংলাদেশ যে একটা ধাঁচে আছে সেটা কিন্তু খুব অচিরে হারাই যেতে পারে। সো এটা করা যাবে না। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা অবশ্যই নজরে রাখা উচিত। তানজিদ, সাইফ, সৌম্য, ইমন 4 জন পুরো ফ্লপ, টোটাল ফ্লপ। 4 জনের একজন আসলে আজকে কার্যকরী হয় নাই। অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়, মাত্র গুনে গুনে 8 রান করে তিনি কিন্তু আউট হয়েছেন। 100 হওয়ারও কথা না আসলে। এই যে শরীফুলের একটা ছক্কা, মুস্তাফিজের একটা ছক্কা, এবং কষ্টসাধ্য করেছে 28 রান শেখ মাহাদির শেষ দিকে, একবারে 3টা 4 মেরেছিলেন। সো ওই যে ওভারটা, এবং তিনি 28 রান করেছেন, এই যে ছোট ছোট কন্ট্রিবিউশন, এই জায়গায় মূলত হচ্ছে বাংলাদেশ দলের 129 রানের একটা পুঁজি হয়েছে। বাংলাদেশ দল মোমেন্টামটা ধরে রেখেছে প্রথম ওভার থেকেই। বাট যেটা বলেছিলাম যে অস্ট্রেলিয়ার এগেনস্টে 130 রান করে টি-20 ম্যাচ জিতবেন, এটা চিন্তা করলে আসলে হবে না যদি একেবারে কাকতালীয় কোনো ঘটনা না ঘটে। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে, বাংলাদেশ ফাইটিং করেছে, কিন্তু 130 রান দিয়ে আপনি কখনোই ম্যাচ জেতাতে পারবেন না। সাকলাইনকে অভিষেক দেওয়া হয়েছে। বোলিংটা আসলে যেমন তেমন সাকলাইন করে, তার নজর ছিল ব্যাটিংটার উপরে। ম্যানেজমেন্ট চেয়েছে যে আসলে একজন পেস অলরাউন্ডার বাংলাদেশ দলে খুব অভাব, সেই অভাবটা কি সাকলাইন পূরণ করতে পারে কিনা, এই জন্য কিন্তু সাকলাইন আজকে অভিষেক দেওয়া হয়েছে। সাকলাইন কিন্তু আসলে ব্যাটিংটা খুব একটা পারদর্শিতা দেখাতে পারে নাই। বোলিংটা যে খুব আহামরি বিধ্বস্ত বল করেছে ব্যাপারটা একেবারে বলা যাবে না। 2টা উইকেট পেয়েছে ডেবিউটার হিসেবে, 2টা 3টা উইকেট অনেক সময় আমরা দেখি প্লেয়াররা পেয়ে থাকে। তবে সাকলাইনকে যদি সুযোগ দেওয়া হয়, আমার কাছে মনে হয় তিনি কিছু একটা করে দেখাবে, তাকে যদি আসলে সুযোগ দেওয়া হয় সেই বিষয়টা। সো ওভারঅল যদি বাংলাদেশের পারফরমেন্সের কথা চিন্তা করা যায়, বাংলাদেশ দল ব্যাটিংটা একেবারে ধসাই দিচ্ছে, অস্ট্রেলিয়া টিম পুরোটা ধসাই দিচ্ছে বাংলাদেশ দলটাকে। সো এই যে ধসানোর যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা এর আগে অনেকবার দেখেছি। বাংলাদেশ দল উইকেট পড়লে খালি পড়তেই থাকে, আসছে গোপাল যাচ্ছে গোপাল, এই টাইপের আর কি। সো এই যে যাওয়া আসার যে ব্যাপারটা, এইটা বাংলাদেশ দল কবে যাবে আমি জানি না। তো বাংলাদেশ দল রিসেন্ট ওডিআই ফরম্যাটে চমৎকার করেছে, এবং আমরা দেখেছি তারা টি-20 ফরম্যাটও খুব ভালো খেলেছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম ম্যাচটা
তারা টোপ দিয়েছে অস্ট্রেলিয়াকে, কারণ তাদের গুরুত্বপূর্ণ বোলারদেরকে তারা বসায় রাখছে এবং লিটন কুমার দাস তিনি ছিলেন না। সো দ্বিতীয় ম্যাচে এরা সবাই কামব্যাক করবে নিঃসন্দেহে। তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা যারা ধসাই দেওয়ার জন্য রেডি, অপরদিকে ব্যাটসম্যান তারা তো আছেই। সো সবকিছু মিলিয়ে দ্বিতীয় এবং তৃতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে ধসাই দেওয়ার জন্য বাংলাদেশ রেডি হচ্ছে। তো বাংলাদেশের উচিত ছিল প্রথম ম্যাচটা জিতে একটু রিল্যাক্স মাইন্ডে থাকা, যাতে তারা সিরিজটা জয়লাভ করে নিতে পারে। বাট এখন বাংলাদেশ দল প্রেসারে আছে। অফকোর্স বাংলাদেশ দল এই ম্যাচটাতে প্রেসারে থাকবে পর দুটো ম্যাচের জন্য, কারণ একটা ম্যাচ হারলেই সিরিজটা হারতে যাচ্ছে, একটা ম্যাচ জিতলে লাস্টের ম্যাচটা একটা ফাইনালের মতো হবে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে তৌহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সিকে আপনি 10-এ কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তৌহিদ হৃদয় প্রথমবার ক্যাপ্টেন্সি হিসেবে একেবারে যে খারাপ করেছে বলা যাবে না, ঘুরে ঘুরে তিনি বোলিং করে ট্রাই করেছে এবং 130 রানের লড়াকি একটা পুজো ছিল না, বাট সেটাকে তারা নিজেদের মতো করে চেষ্টা করেছে। ওভারঅল সবকিছু মিলে বাংলাদেশ দল ব্যালেন্স বলবো না, বাংলাদেশ দল পাস মার্কটা হয়তো তুলেছে, তবে যদি সত্যিকার অর্থেই এই উইকেটে বাংলাদেশ দল যদি 150 করতে পারতো বা 160 করতে পারতো, তাহলে হয়তোবা এই ম্যাচটা বাংলাদেশ দলের হাতে চলে যেত। 130 রানের এগেইনস্টে আপনাকে বল করতে হবে বিধ্বংসী বোলিং, যেমনটা নাহিদ রানা, তাসকিন ওরা থাকলে হয়তো আমার কাছে মনে হয় বিধ্বংসী বোলিং এর যে ব্যাপারটা সেটা হয়তো, বাট যেহেতু তারা নাই সেটা হয়নি। সেকেন্ড টি-20তে বাংলাদেশ দল কি করে অস্ট্রেলিয়ার এগেইনস্টে সেটাই দেখার বিষয়। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল ভালো কিছু করবে। আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।